হ্যালো ভিউয়ার্স, অজিত দার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি ইতিহাস পাস বা জেনারেল 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC4 বা GE4 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 1935 সালের ভারত শাসন আইন। এই প্রশ্নটি বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরবো। সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো, তোমাদের এই পেপারের সিলেবাস, সাজেশন এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি। সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে। তার প্রতিটি ভিডিও তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এবং তোমাদের সাজেশন অনুযায়ী এখনো যে প্রশ্নগুলোর ক্লাস আমি নেইনি, তার ভিডিও ক্লাস আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে এসে হাজির করব। তার বিস্তারিত ব্যাখ্যা, আলোচনা সহ তার উত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরবো। তাই তোমরা এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহিত করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চলো শুরু করা যাক। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার দেখে নিই। দেখো, CUBA হিস্ট্রি জেনারেল 4th সেম GECC4, এখানে প্রশ্ন হচ্ছে 1935 সালে ভারত শাসন আইন। তা 1935 সালে ভারত শাসন আইন বলে ব্রিটিশ পার্লামেন্টে একটি আইন পাস হয়। সেই আইনটি নিয়েই আজকের আলোচনা, এবং এটি 5 নম্বরে ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো এই প্রশ্নটি আমরা 3টি পার্টে আলোচনা করব। প্রথমে পটভূমি বা কারণ, কেন এই আইনটা করতে হলো, আর দ্বিতীয়ত হচ্ছে এর শর্তগুলো কি, প্রধান প্রধান শর্ত কি, আইন যেহেতু অনেক শর্ত থাকবে। আর তৃতীয়ত হচ্ছে এর ত্রুটি বা সীমাবদ্ধতা বা দুর্বলতা কি কি ছিল আইনের। এই 3টি অংশে আলোচনা করব। দেখো, ভারত সচিব স্যার স্যামুয়েল হোর ব্রিটিশ পার্লামেন্টে 1935-এর 5ই ফেব্রুয়ারি তিনি ভারতের সাংবিধানিক সংস্কারের বিষয়ে একটি বিল উত্থাপন করেন ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে। এবং অনেক আলোচনার পর এই বিলটি আইনে পরিণত হয় এবং ভারত শাসন আইন নামে একটি আইন পাশ হয়, বা ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এখন এই আইনটি কেন প্রণয়ন করতে গেল ব্রিটিশ সরকার, সেটা কিন্তু একটি প্রশ্ন। করতে গেলেও অনেকগুলি কারণে, মানে সেই সব কারণগুলো আমরা এক একটা পয়েন্ট ধরে আলোচনা করব। দেখো, কারণ বলতে পটভূমি। প্রথম পয়েন্ট, জাতীয়তাবাদের প্রসার। তা 19 শতকের প্রথমার্ধ থেকেই ভারতীয়দের মধ্যে একটা জাতীয়তাবাদের প্রসার ঘটে। তারা ব্রিটিশ সরকারের যে শোষণমূলক স্বরূপ সেটা বুঝতে পারে, এবং ব্রিটিশ সরকারের যে এদেশে যে অত্যাচার করছে সেই সম্পর্কে ভারতীয়রা বুঝতে পারে, এবং তার বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে একটা জাতি চেতনা বা একটা জাতীয়তাবাদের কিন্তু প্রসার ঘটে। এবং সেটাকে লক্ষ্য করে, এই জাতীয়তাবাদের প্রসারকে লক্ষ্য করে ব্রিটিশ সরকার একটা সাংবিধানিক আইন আনতে চাইছিল, যাতে এই জাতীয়তাবাদের অগ্রগতিকে রোধ করা যায়। সেই তাগিদ থেকে 1935-এর ভারত শাসন আইনটি ব্রিটিশ সরকার পাশ করে। এরপরে দেখো কি রয়েছে, আন্দোলনের তীব্রতা। তা আন্দোলনের তীব্রতা বলতে 1919-এর যে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন, সেই আইনের পর থেকেই ভারতীয়রা আন্দোলনের পথে পা বাড়ায়। এবং এর পরবর্তীতে 1920-তে গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন, 1930-এ আইন অমান্য আন্দোলন। তো এইসব আন্দোলনগুলো ব্যাপক আকার ধারণ করে, সর্বভারতীয় চরিত্র এই আন্দোলনে দেখা যায়। সমাজের সর্বস্তরের মানুষ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ব্রিটিশ সরকার বুঝতে পারে যে তাদের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, এবং এই ক্ষোভকে প্রশমন করার জন্য একটা আইন প্রয়োজন, যে আইনে ভারতের শাসনের ব্যাপারে ভারতীয়দের কিছু কিছু রাজনৈতিক অধিকার দেওয়া যাবে। তো এই চিন্তা ভাবনা থেকেই 1935-এর ভারত শাসন আইনটি পাশ হয়। এরপরে দেখো, বিপ্লবী কার্যকলাপ। আমরা জানি 1930-এর পরবর্তীকালে সন্ত্রাসবাদী বিপ্লবী কার্যকলাপ চলে। খুন বা গুপ্ত হত্যা, ডাকাতি, এরকম বিভিন্ন কার্যকলাপের মধ্যে দিয়ে বিপ্লবীরা তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপ শুরু করে। বিভিন্ন বিপ্লবীর নাম আমরা জানি, ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, আরো একাধিক বিপ্লবী, শয়ে শয়ে বিপ্লবী এই পিরিয়ডে শহীদ হয়েছেন, এবং তারা তাদের বিপ্লবী কার্যকলাপ শুরু করেছিলেন 1930-এর পরবর্তী সময়। তো এই দিকটা লক্ষ্য রেখে এই ভারতীয়দের ভিতরে এই সন্ত্রাসবাদী কার্যকলাপ যাতে বেশি স্প্রেড না করে, বেশি ছড়িয়ে না পড়ে, তার জন্য ব্রিটিশ সরকার ভারতীয়দের স্বার্থে তাদের শাসনের ব্যাপারে, ভারত শাসনের ব্যাপারে ভারতীয়রা যাতে অংশগ্রহণ করতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে 1935-এর এই ভারত শাসন আইনটি করা হয়। এরপর দেখো, সাইমন কমিশনের প্রতিক্রিয়া। 1927-এ সাইমন কমিশন ভারতবর্ষে আসে। ভারতীয়দের শাসনের ব্যাপারে তাদের অধিকার দেওয়া যাবে কি না সেটা তদন্ত করার জন্য সাইমন কমিশন আসে, এবং তিনি ভারতের শাসন বা আইনের ব্যাপারে ভারতীয়রা যে অজ্ঞ, এ ব্যাপারে তিনি বিরূপ একটা মন্তব্য করেন এবং সমালোচনা করেন, যার বিরুদ্ধে ভারতীয়রা ক্ষোভে ফেটে পড়ে। সাইমন, গো ব্যাক সাইমন, এরকম বিভিন্ন স্লোগান ওঠে, বিভিন্ন মিছিল মিটিং হয় এই সাইমন কমিশনের বিরুদ্ধে। তা এই জন্য ভারত সরকার, মানে ব্রিটিশ সরকার
ভারতীয়দের জন্য এই আইনটি করার পরিকল্পনা করেছিলেন। গোল টেবিল বৈঠক, এই সাইমন কমিশনের পরবর্তীকালে 1927-এর পরবর্তীকালে আইন অমান্য আন্দোলনের পরে 1930, 1931, 1932 এই 3 বছরে 3টি গোল টেবিল বৈঠক হয় লন্ডনে। এবং এই বৈঠকের ভিতর দিয়ে ব্রিটিশ সরকার বুঝতে পারে যে ভারতীয়দের জন্য কিন্তু একটা সাংবিধানিক আইন আনা খুবই জরুরি। সেই তাগিদ থেকে চলে আসে এই ভারত শাসন আইন। এরপরে দেখো শ্বেতপত্র, তা গোল টেবিল বৈঠকের পর ব্রিটিশ সরকার তার পার্লামেন্টে ভারতের সাংবিধানিক সংস্কার প্রস্তাব বলে একটি শ্বেতপত্র উত্থাপন করে এবং এই শ্বেতপত্রটি অনেক আলোচনার পর যৌথ কমিটির সুপারিশের ভিত্তিতে এই শ্বেতপত্রটি আইনে রূপান্তরিত হয়, যার নাম হয় ভারত শাসন আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ইতিমধ্যে আর কোনো আইনে ভারতীয়দের এত পরিমাণে শাসন ক্ষমতা দেওয়া হয়নি যতটা দেওয়া হয়েছিল 1935-এর ভারত শাসন আইনে। কি শাসন ক্ষমতা দেওয়া হয়েছিল সেই বিষয়টা নিয়ে এবার আমরা আলোচনা করব। তার মানে আইনের শর্তগুলি কি ছিল। দেখো, এই আইনের প্রথমত দুটি দিক ছিল, একটা কেন্দ্র সরকারের দিক আর একটা হচ্ছে প্রাদেশিক সরকার। একটা কেন্দ্রীয় সরকার বিষয়ক, একটা প্রাদেশিক সরকার বিষয়ক। তা আগে আমরা কেন্দ্র সরকার বিষয়ক বিষয়গুলি আলোচনা করব। তা প্রথমে দেখো কেন্দ্রীয় বিষয়টা রয়েছে প্রথমে যুক্তরাষ্ট্র গঠন। এখানে ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠন করা হবে, যেখানে ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন যে ব্রিটিশ শাসিত অঞ্চল সেটি থাকবে। আবার পাশাপাশি বিভিন্ন যে দেশীয় রাজ্যগুলো রয়েছে সেই দেশীয় রাজ্যও থাকবে। এই দুটি অঞ্চলকে একসাথে নিয়ে একটি যুক্তরাষ্ট্র গঠন করা হবে। তার কেন্দ্রে থাকবে একটি কেন্দ্রীয় সরকার। এরপরে দেখো রয়েছে 2 নম্বরে কেন্দ্র ও প্রাদেশিক তালিকা। তো এখানে দুটো তালিকা থাকবে। কেন্দ্র সরকারের হাতে থাকবে বৈদেশিক দপ্তর, মুদ্রা, ডাক বিভাগ, রেল বিভাগ, প্রতিরক্ষা, সংবাদপত্র, এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি থাকবে কেন্দ্র তালিকার ভিতরে। আর প্রাদেশিক তালিকায় থাকবে শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, পুলিশ, এইসব বিষয়গুলো থাকবে কিন্তু প্রাদেশিক তালিকায়, সেটা বলা হচ্ছে। এরপরে দেখো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। তাহলে কেন্দ্রে একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হচ্ছে, যার দুটি কক্ষ হবে এবং উচ্চ কক্ষের নাম কাউন্সিল অফ স্টেট এবং নিম্ন কক্ষের নাম ফেডারেল অ্যাসেম্বলি। ফেডারেল অ্যাসেম্বলি এবং কাউন্সিল অফ স্টেট, এই উচ্চ কক্ষের এই দুটি কক্ষ থাকবে এবং এই দুটি কক্ষ নিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট একটি কেন্দ্রীয় আইনসভা কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়। এরপরে দেখো বড় লাটের ক্ষমতা। তার কেন্দ্র সরকার পরিচালনা করবে কে? বড় লাট। কেন্দ্র সরকারের প্রধান হবেন কে? বড় লাট। তার হাতে আইন, শাসন, বিচার সমস্ত ক্ষমতার, তিনি হবেন চূড়ান্ত ক্ষমতার অধিকারী। তিনি আইনসভা ও অধিবেশন ডাকতে পারেন, ভেঙে দিতে পারেন, মন্ত্রিসভা ভেঙে দিতে পারেন, মন্ত্রিসভা গঠন করতে পারেন, জরুরিকালীন ভিত্তিতে অর্ডিন্যান্স জারি করে আইন করতে পারেন। এছাড়াও কিন্তু তার হাতে স্বেচ্ছাধীন কিছু ক্ষমতা এবং স্বপ্রণোদিত কিছু ক্ষমতা তার হাতে রাখা হয়। তাই এক কথায় সেই ব্রিটিশ গভর্নর জেনারেলের হাতেই কিন্তু সমস্ত ক্ষমতা তার হাতেই রাখা হচ্ছে, আর নামে মাত্র এই সব প্রাদেশিক সরকারের হাতে এইসব ক্ষমতাগুলো দেওয়া হচ্ছে। এরপরে দেখো কি পয়েন্ট বলা হচ্ছে, মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। আইনসভার যারা সদস্য তাদেরকে নিয়ে একটি মন্ত্রিসভা গঠন করা হবে এবং এই মন্ত্রিসভা কেন্দ্র সরকারের যিনি প্রধান বড় লাট তার কাছে দায়িত্বশীল বা দায়বদ্ধ থাকবেন। 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সংরক্ষিত ও হস্তান্তরিত বিষয়। তা এখানে দুটি বিষয় তৈরি হচ্ছে। একটা হচ্ছে সংরক্ষিত বিষয়, যেটি হচ্ছে প্রতিরক্ষা, মুদ্রা বা বলা যায় বিদেশ দপ্তর, সংবাদপত্র, মুদ্রণ, রেল, অর্থ বিভাগ, এগুলি সবই থাকছে কেন্দ্র সরকারের সংরক্ষিত বিষয়ের মধ্যে। আর হস্তান্তরিত বিষয়ের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশি ব্যবস্থা, এই রকম অপ্রয়োজনীয় মানে অতি অল্প গুরুত্বপূর্ণ যেসব বিষয়গুলি সেগুলোকে রাখা হচ্ছে হস্তান্তরিত বিষয় হিসাবে প্রাদেশিক সরকারের হাতে। সাম্প্রদায়িক নির্বাচন, তা মুসলিমদের আলাদা সংখ্যাগরিষ্ঠ তা অনুযায়ী তাদেরকে আলাদা নির্বাচনের ব্যবস্থা করা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে। পাশাপাশি পুনা চুক্তি অনুযায়ী যে বর্ণ হিন্দু রয়েছে তাদের জন্য আলাদা নির্বাচনের ব্যবস্থা করা হচ্ছে। মানে এক কথায় সাম্প্রদায়িক যে নির্বাচন র্যামসে ম্যাকডোনাল্ডের সেই সাম্প্রদায়িক নির্বাচন কিন্তু শুরু হচ্ছে। তো এগুলো নিয়েছিল কেন্দ্রীয় সরকারের শর্তাবলী। এরপরে দেখো প্রাদেশিক সরকারের শর্তাবলী। এখানেও কেন্দ্রে যা যা তৈরি হচ্ছে ঠিক সেম একই ব্যাপার প্রাদেশিক ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। এখানেও একটি আইনসভা তৈরি হচ্ছে, তবে এখানে বলা হচ্ছে যে আইনসভা এককক্ষ হতে পারে, দ্বিকক্ষ হতে পারে। যেমন বাংলাদেশ সহ আরো 6টি প্রদেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি হয় এবং আর অন্যান্য 5টি প্রদেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি হয়েছিল। স্বায়ত্তশাসন,
প্রদেশগুলিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে। প্রতিটি প্রদেশের যে শাসন পরিষদ, মন্ত্রী পরিষদ, তারা সেই প্রদেশের শাসনভার নিজেরাই পরিচালনা করবে। এদের উপরে কেন্দ্র থাকবে, কিন্তু আঞ্চলিক শাসনভার, স্বায়ত্তশাসন প্রদেশগুলিকে দেওয়া হচ্ছে। এরপরে দেখো মন্ত্রিসভা, তা প্রাদেশিক যে মন্ত্রী আইন পরিষদ আছে, সেই আইন পরিষদ থেকে মন্ত্রিসভা তৈরি হচ্ছে, কেন্দ্রের মতো একই রকম। এবং গভর্নরের ক্ষমতা, প্রতিটি প্রদেশের একজন করে গভর্নর আছে, তিনিও কিন্তু সুপ্রিম পাওয়ার সেই প্রদেশের, মানে আমাদের রাজ্যপাল যেমন, তা প্রতিটি প্রদেশের এই গভর্নর তিনি কিন্তু আইন শাসন বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তার নিজস্ব কিছু স্বপ্রণোদিত ক্ষমতাও থাকছে। তিনি আইনসভা ভেঙে দিতে পারেন, আহ্বান করতে পারেন, মন্ত্রিসভা গঠন করতে পারেন, জরুরিকালীন ভিত্তিতে অর্ডিন্যান্স জারি করতে পারেন, সেনাপতিদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন, সবকিছুই কিন্তু তার হাতে থাকছে। এরপরে দেখো সাম্প্রদায়িক নির্বাচন, কেন্দ্রে যেমন সাম্প্রদায়িক নির্বাচনের কথা বলা হলো, যে সংখ্যালঘু মুসলিমদের জন্য আলাদাভাবে নির্বাচনের কথা বলা হচ্ছে। 1935-এর ভারত শাসন, 1935-এর পুনা চুক্তি অনুযায়ী যে আলাদা নির্বাচনের কথা বলা হয়েছিল, সেখানেও সেই ভিত্তিতে এখানে কিন্তু আলাদা নির্বাচন হচ্ছে বর্ণ হিন্দুদের। তাই এই ছিল এর শর্তাবলী, একটি কেন্দ্রীয় সরকারের শর্তাবলী আর একটা ছিল প্রাদেশিক সরকার। তাই এর ভিতরে সমস্যাটা কোথায়, ত্রুটি কোথায়, দুর্বলতা কোথায়? এর দুর্বলতা অনেক রয়েছে। যেমন প্রথমত এই আইনে অনেক ত্রুটি দেখা যায়। প্রথম হচ্ছে স্বায়ত্তশাসন যে কথা আমরা বলছি, সেক্ষেত্রে বঞ্চনা করা হচ্ছে। স্বায়ত্তশাসনের কথা প্রদেশের বলা হচ্ছে ঠিকই, যে প্রদেশগুলি স্বায়ত্তশাসন ভোগ করবে, কিন্তু প্রদেশের ক্ষমতা কি এই মন্ত্রিসভার হাতে থাকছে? থাকছে না, থাকছে গভর্নরের হাতে। তিনি ইচ্ছা মতো আইন পরিষদকে ভাঙতে পারেন, গড়তে পারেন, অর্ডিন্যান্স জারি করতে পারেন, আইন তৈরি করতে পারেন, আইন বাতিল করতে পারেন, সবকিছুই তার হাতে থাকছে। তাহলে স্বায়ত্তশাসনটা আর কোথায় থাকলো? এই জন্য বিপিন চন্দ্র বলছেন যে ভারতীয়দের যে আশা আকাঙ্ক্ষা ছিল 1935-এর ভারত শাসন আইনকে কেন্দ্র করে, সেই আশা আকাঙ্ক্ষা কিন্তু ব্যর্থ হচ্ছে, আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। যুক্তরাষ্ট্রে যোগদান, যে এখানে প্রথম যেমন কেন্দ্র সরকারের ক্ষেত্রে বলেছিলাম যুক্তরাষ্ট্র গঠন হবে, ব্রিটিশ শাসিত অঞ্চল আর দেশীয় রাজ্যগুলি একসাথে যুক্তরাষ্ট্র গঠন করা হবে, তবে এখানে বলা হয়েছিল যে যুক্তরাষ্ট্রগুলো কেন্দ্র সরকারে যোগদান করতেও পারে, আবার নাও করতে পারে, তারা স্বাধীনও থাকতে পারে। তাহলে যুক্তরাষ্ট্রটা কিভাবে গঠন হলো? যুক্তরাষ্ট্র হচ্ছে না, বাধ্যতামূলক যোগদানের ব্যাপারটা থাকছে না। এই জন্য এখানে কিন্তু যুক্তরাষ্ট্রে যোগদানের ব্যাপারে অনীহা দেখা দিচ্ছে অনেকগুলো রাজ্যের, এবং যুক্তরাষ্ট্রটি গঠিত হচ্ছে না। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, 3 নম্বর পয়েন্টে আমরা বলতে পারছি। কারণ যুক্তরাষ্ট্রের কাঠামো এই কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে গভর্নর জেনারেল বা গভর্নর, যিনি প্রাদেশিক গভর্নর থাকছেন, তাদের হাতে থাকছে সুপ্রিম পাওয়ার, ফলে তারা সমস্ত ক্ষমতা তাদের হাতে থাকছে। ফলে এখানে যুক্তরাষ্ট্র যে ব্যবস্থা, কেন্দ্র সরকারের হাতে ক্ষমতা, রাজ্য সরকারের হাতে ক্ষমতা, সেই ব্যাপারটা থাকছে না, বরঞ্চ থাকছে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা। তাই এটাকে যুক্তরাষ্ট্র বলা যায় না। তাই রজনীকান্ত দত্ত বলছেন যে যুক্তরাষ্ট্র এই যে নামকরণ, এটাই ভুল, এটাই ভ্রান্তি, এটা কখনো যুক্তরাষ্ট্র নয়, এই নামে ভুল আছে। তারপরে দেখো কি বলছে, নামমাত্র ভোটাধিকার প্রদান। এখানে ভোটাধিকার দেওয়ার কথা বলা হলেও খুব অল্প পরিমাণ ভারতীয়দের ভোটাধিকার দেওয়া হয়, মাত্র 14% মানুষকে ভোটাধিকার দেওয়া হয়েছিল। ফলে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, এটা গণতান্ত্রিক কোনো বিষয় ছিল না। তারপরে দেখো শেষ পয়েন্ট, যেটা সাম্প্রদায়িক নির্বাচন, মুসলিমদের জন্য আলাদা নির্বাচন, বর্ণ হিন্দুদের জন্য আলাদা নির্বাচন। তাহলে সাম্প্রদায়িক একটা নির্বাচন হচ্ছে, এবং সম্প্রদায় ভিত্তিক নির্বাচনের ফলে যে সাম্প্রদায়িক হানাহানি, দাঙ্গা, একে উস্কে দেওয়া হচ্ছে। এই জন্য বিভিন্ন রাজনৈতিক দল এই আইনের তীব্র সমালোচনা করেন। বিশেষ করে জাতীয় কংগ্রেস বলেছে যে এই আইন ছিল হতাশাজনক। মুসলিম লীগ সেখানে কি বলেছে, যে এই আইন ছিল গণতন্ত্র ও স্বাধীনতা ধ্বংসকারী। মোহাম্মদ আলী জিন্নাহ বলছে এই আইন ছিল পচনশীল, অগ্রহণযোগ্য, এটা গ্রহণ করা যায় না এই আইন। জওহরলাল নেহরু বলছেন যে এই আইন ছিল দাসত্বের শৃঙ্খল। তাই ইংল্যান্ডের শ্রমিক দলের নেতা ক্লিমেন্ট এটলিও পর্যন্ত বলেছেন যে এই আইনের উদ্দেশ্য ছিল জাতীয় কংগ্রেসকে শাসনতান্ত্রিক ব্যাপারে তাকে বঞ্চিত রাখা, এবং তাকে বঞ্চিত রাখার জন্য এই আইনগুলোকে করা হয়েছিল। তো এই ছিল 1935-এর ভারত শাসন আইন, যেখানে 3টি অংশে এটা আলোচনা করতে হবে। প্রথমে পটভূমি, কেন কোন পরিস্থিতিতে এই ভারত শাসন আইন করতে ব্রিটিশ সরকার বাধ্য হচ্ছে, বিভিন্ন কারণে বাধ্য হচ্ছে। ভারতীয়দের জাতীয়তাবাদের উত্থান, আন্দোলন করছে তারা, অসহযোগ আইন অমান্য আন্দোলন, বিপ্লবী কার্যকলাপ করছে, সাইমন কমিশনকে প্রত্যাখ্যান করছে, গোল টেবিল বৈঠক করে ব্যর্থ হচ্ছে, তারপরে শ্বেতপত্র প্রদান করার ভিতর দিয়ে এই আইনটি পাশ হচ্ছে। এই আইনের দুটো দিক, কেন্দ্র এবং রাজ্য সরকারের। কেন্দ্র সরকারের যুক্তরাষ্ট্র গঠন করা হচ্ছে, সেখানে প্রাদেশিক
কেন্দ্র তালিকা, প্রাদেশিক তালিকা ও যুগ্ম তালিকা থাকছে। বড়লাটের ক্ষমতাকে নির্দিষ্ট করা হচ্ছে, মন্ত্রিসভা গঠন করা হচ্ছে, সংরক্ষিত হস্তান্তরিত বিষয় থাকছে, সাম্প্রদায়িক নির্বাচন হচ্ছে। প্রাদেশিক সরকারের ক্ষেত্রেও আইনসভা তৈরি হচ্ছে, প্রদেশগুলি স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে, মন্ত্রিসভা গঠন করা হচ্ছে, গভর্নরের ক্ষমতা নির্দিষ্ট করা হচ্ছে এবং সাম্প্রদায়িক নির্বাচন হচ্ছে। ত্রুটিগুলো কি? এর সীমাবদ্ধতা, স্বায়ত্তশাসন নামে মাত্র হচ্ছে, স্বায়ত্তশাসন হচ্ছে না। যুক্তরাষ্ট্রের যোগদানের ক্ষেত্রে রাজ্য সরকারগুলি অনীহা প্রকাশ করছে, সেখান থেকে যুক্তরাষ্ট্র গঠিত হচ্ছে না। যুক্তরাষ্ট্রের কাঠামোতে ত্রুটি দেখা দিচ্ছে এবং এখানে নামমাত্র ভোটাধিকার দেওয়া হচ্ছে। সাম্প্রদায়িক নির্বাচনের ভিতর দিয়ে ভবিষ্যতের সাম্প্রদায়িক রাজনীতির যে বীজ বপন করা হচ্ছে। এই জন্য বিভিন্ন দল যেমন কংগ্রেস, মুসলিম লীগ, আলী জিন্নাহ, জওহরলাল নেহরু এরা সবাই কিন্তু এই আইনকে সমালোচনা করছেন। কেউ বলছে হতাশাজনক, কেউ বলছে নৈরাশ্যজনক, কেউ বলছে আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি, কেউ বলছে দাসত্বের শৃঙ্খল, কেউ বলছে এটা পচনশীল, গ্রহণযোগ্য নয়। এই হচ্ছে ব্যাপার। তো এই আইনটি নিয়ে তোমাদেরকে টিকা পড়তে হবে 5 নম্বরের। এখন সেই 250 ওয়ার্ডের সেই যে টিকার উত্তরটি, সেই উত্তরটি নিয়ে মানে আমরা 3টি পার্টে আলোচনা করব। উত্তরে প্রথমে পটভূমি, শর্তাবলী এবং ত্রুটি, এই 3টি পার্টে প্রায় 250 ওয়ার্ডের উপরে সেই নোটসটা নিয়ে আমরা এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি জেনারেল 4th সেমিস্টার জিইসিসি 4 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন, প্রশ্নমান 5। উত্তরটি এভাবে লিখবে। ভারত সচিব স্যার স্যামুয়েল হোর 1935 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ভারতের সাংবিধানিক সংস্কার বিষয়ক একটি বিল উত্থাপন করেন। প্রবল বিতর্ক ও কিছু সংশোধনের পর রাজকীয় সম্মতি লাভ করে বিলটি 2রা আগস্ট আইনে পরিণত হয়। এই আইনটি ভারত শাসন আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 নামে পরিচিত। এই আইনের দুটি প্রধান প্রস্তাব হলো এক, দেশীয় রাজ্যগুলি এবং ব্রিটিশ ভারতের বিভিন্ন প্রদেশ নিয়ে একটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র কাঠামো, এবং 2, প্রাদেশিক স্বায়ত্তশাসন কাঠামো গঠন। তাহলে 2টি পার্ট বলা হলো। একটি প্রথম পার্ট, 1, সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামো। ভারত শাসন আইন অনুযায়ী কেন্দ্রে দ্বৈত শাসন চালু হয়, স্থির হয়। 1 নম্বর, যুক্তরাষ্ট্রের শাসনভার গভর্নর জেনারেল এবং ও এক মন্ত্রিসভার হাতে অর্পিত থাকবে। 2, কেন্দ্রীয় সরকারের শাসন কার্য সংরক্ষিত, রিজার্ভেশন ও হস্তান্তরিত, ট্রান্সপারেন্ট, এই 2টি ভাগে বিভক্ত থাকবে। 3, দেশীয় রাজনবর্গ ইচ্ছে করলে এই যুক্তরাষ্ট্রে যোগদান করতে পারেন, অর্থাৎ যোগদান বাধ্যতামূলক নয়। 4, ভাইসরয়, সচিব ও ব্রিটিশ পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকবেন। 6, এই আইনের বলে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টনের লক্ষ্যে কেন্দ্রীয় তালিকা, প্রাদেশিক তালিকা এবং যুগ্ম তালিকা প্রকাশিত হয়। এরপরে দেখো প্রাদেশিক স্বায়ত্তশাসন কাঠামোতে কি বলা হয়েছে। এতে বলা হয় প্রাদেশিক প্রদেশগুলিতে, 1 নম্বর, প্রদেশগুলিতে দ্বৈত শাসনের পরিবর্তে স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রবর্তিত হবে। 2, গভর্নরের হাতে প্রদেশের সর্বোচ্চ ক্ষমতা থাকবে। গভর্নরের কাজে সাহায্য করবে স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রবর্তন হবে। 3, প্রাদেশিক গভর্নরের হাতে থাকবে আইন প্রবর্তন, আইন প্রণয়ন ও বাতিল করার ক্ষমতা। 4, মুসলিম ও তপশিলি হিন্দুদের আলাদা নির্বাচন নীতি গৃহীত হবে এবং অ্যাংলো ইন্ডিয়াদের আসন সংরক্ষণ স্বীকৃতি পাবে। এর পরের পয়েন্টে দেখো কি বলা হচ্ছে। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি, তাহলে ত্রুটি বিচ্যুতি নিয়ে প্যারা লক্ষ্য করা যায়। 1935-এর ভারত শাসন আইনের দ্বারা ভারতীয়দের হাতে প্রকৃত স্বায়ত্তশাসন প্রদান করা হয়নি। কেন্দ্রে গভর্নর জেনারেল ও প্রদেশগুলিতে গভর্নরদের সীমাহীন ক্ষমতা স্বায়ত্তশাসনকে প্রহসনে পরিণত করে। ডক্টর বিপিন চন্দ্র বলেছেন যে এই নতুন ভারত শাসন আইন ভারতের জাতীয়তাবাদী মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়। এই আইনে ভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হলেও তাতে দেশীয় রাজ্যগুলির যোগদান দেশীয় রাজন্যবর্গের ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়। তাছাড়া প্রস্তাবিত যুক্তরাষ্ট্রে সংখ্যালঘু হওয়ার আশঙ্কায় মুসলিমরা যুক্তরাষ্ট্রে গঠনের বিরোধী ছিল। এই আইনের দ্বারা কেন্দ্রে গভর্নর জেনারেলের আধিপত্য এবং বিভিন্ন প্রদেশে কেন্দ্রীয় সরকারের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। গভর্নর জেনারেলের হাতে চূড়ান্ত ক্ষমতা দেওয়া হয়। এই আইনের যুক্তরাষ্ট্র গঠনের কথা বলে বাস্তবে এককেন্দ্রিক ব্যবস্থা গড়ে তোলা হয়। ফলে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। তাই ঐতিহাসিক রজনীকান্ত দত্ত বলেছেন যে প্রস্তাবিত ভারতীয় যুক্তরাষ্ট্র ছিল একটি সম্পূর্ণ ভ্রান্ত নামকরণ। এই আইনের দ্বারা ভোটাধিকারের সম্প্রসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে গণতন্ত্র ব্যাহত হয়। এই আইনে মুসলিমদের জন্য সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করা হয়। অন্যান্য সংখ্যালঘুদের জন্য সাম্প্রদায়িক নির্বাচনের কথা বলা হয়। শেষ প্যারা দেখো, এখানে একটি মূল্যায়নের উপরে লেখা হয়েছে। নানা রকম ত্রুটি বিচ্যুতির জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ এই আইনের সমালোচনা করে। এই আইনকে জাতীয় কংগ্রেস সম্পূর্ণ হতাশাজনক, টোটালি ডিসপটিজিং এবং মুসলিম লীগ গণতন্ত্র স্বাধীনতা ধ্বংসকারী বলে অভিহিত করেছেন। জিন্নাহ বলেন যে এই আইনটি ছিল সম্পূর্ণ পচনশীল, মূলত নিকৃষ্ট এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। কংগ্রেস নেতা জওহরলাল নেহরু একে দাসত্বের এক নতুন দলিল বলে অভিহিত করেন। ইংল্যান্ডের শ্রমিক দলের নেতা এড লিও এই আইনের নিন্দা করে বলেন যে কংগ্রেসকে
শাসন ক্ষমতা থেকে দূরে রাখার জন্য উদ্দেশ্যেই এই আইন তৈরি করা হয়েছে। তো এই ছিল উন্নত ভারত ভারত শাসন আইনের বিভিন্ন দিক। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটি তোমরা কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের বাকি যেসব প্রশ্ন এখনও সাজেশন অনুযায়ী ভিডিও ক্লাসে আমি দিতে পারিনি, সেগুলো আগামীতে একের পর এক তোমাদের সামনে আমি আলোচনা ব্যাখ্যা সহ তার উত্তরগুলো নিয়ে আসবো। তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে।